পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বিভিন্ন সতীপীঠ। আজ আপনাকে নিয়ে যাব এমন এক সতীপীঠে যেখানে মায়ের প্রতিমা ও মন্দির জলে নিমজ্জিত আছে। আর মায়ের একটা নয়, দুটো নয়, তিনটে মন্দির আছে। চলুন আজ ঘুরে আসি যোগ্যতা মায়ের মন্দির থেকে। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি বাড়ির সামনে। আজ 1 এপ্রিল 2025। আজ কিন্তু এপ্রিল ফুল ডে। যদিও আমি আপনাদেরকে বোকা বানাচ্ছি না, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এমন এক সতীপীঠে, যে সতীপীঠে মায়ের ডান পায়ের আঙুল সহ পাতা পড়েছিল। তো চলুন ঘুরে আসি যোগ্যতা মায়ের মন্দির থেকে। গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম আরও একটা রোড ট্রিপের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্য পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে, যেখানে বিরাজমান মা যোগ্যতা আর মায়ের মূর্তি যেখানে জলে নিমজ্জিত আছে। এবারে বলি কিভাবে পৌঁছাবেন। হাওড়া বা শিয়ালদহ থেকে কাটোয়া লোকালে কাটোয়া পৌঁছান। কাটোয়া স্টেশনের বাইরে থেকে বর্ধমানগামী বাসে পৌঁছান কৈচর বাস স্ট্যান্ডে। সেখান থেকে টোটোয় পৌঁছান যোগ্যতা মায়ের সতীপীঠ। আমরা কিন্তু আজকে সড়ক পথে যাব, যেখানে আমরা অতিক্রম করব 119 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগে 3.5 ঘন্টা। আজকে আমরা পুরাতন দিল্লি রোড ধরে ভায়া বইচি, সাতগাছিয়া, মেমারি হয়ে কিন্তু যাব। বালি থেকে 58 কিলোমিটার দূরে পান্ডুয়া, আর এখানে নিলাম আমাদের প্রথম ব্রেক। সকাল 7টায় গাড়ি স্টার্ট করেছি, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। 2 ঘন্টা পথ চলা হয়ে গেছে। গাড়িতে পেট্রোল নেওয়া হয়েছে, এবার নিজের পেট্রোলের দরকার। সকালবেলা গরম গরম কচুরি, কাঠের আঁচে ভাজা। আমি আছি এই মুহূর্তে পান্ডুয়াতে। যাই হোক, ব্রেকফাস্টটা করে আবার আগের দিকে এগোচ্ছি। আবার খানিকটা পথ চলার পর একটু বিরতি। এবারে আখের রস পানের জন্য। অর্পিতার খুব ফেভারিট জিনিস, যেখানেই যাওয়ালে আরও আখ বলে না, আবার ইখের রস, ইখের জুস খাবো। ইখের জুস খাওয়ার জন্য আমরা একটু দাঁড়িয়েছি। ইখের জুস খেয়ে নিয়ে আবার আগে এগোবো। আর বেশি রাস্তা বাকি নেই, আর 15 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। একটু পাতলা, মানে এখন তো বর্ষাকাল, শীতকাল চলে গেছে, এখনও রসটা পাতলা, বাট খেতে কিন্তু খুব মিষ্টি। অবশেষে আরেক গ্লাস আখের রস খেয়ে এগোলাম গুগল ম্যাপ অনুসরণ করে, আর ঢুকে পড়লাম ধানের ক্ষেতের মাঝে। এখানে পৌঁছে একটা কথাই মনে হচ্ছিল, স্পিডবোট যেরকম সমুদ্রের বুক চিরে দ্রুত গতিতে এগিয়ে যায়, ঠিক এরকম ভাবে ধানের সমুদ্রের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল। আর 1 কিলোমিটার পথ পেরোলেই যোগ্যতা মায়ের মন্দিরে পৌঁছাবো। এটা মায়ের আদি বাড়ি, মানে মায়ের আসল বাড়ি। মায়ের ভোগের প্রস্তুতি চলছে, তাই কুপনটা কেটে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি এই মুহূর্তে এসেছি ক্ষীরগ্রামের যোগ্যতা মায়ের মন্দিরে। এটা কিন্তু যোগ্যতা মায়ের আদি মন্দির। এটা কিন্তু সতীপীঠের মধ্যে একটা, কারণ এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল, এবং এখানে সতীর নাম হচ্ছে যোগ্যতা, এবং তার ভৈরবের নাম হচ্ছে ক্ষীরকান্ত।
মন্দিরের ভিতরে ঢুকে বাঁদিকে দেখলাম মায়ের শয়নের খাট রাখা আছে, আর ঠিক তার সামনেই হচ্ছে মায়ের মন্দির। কিন্তু কাছে গিয়ে দেখলাম সেখানে মায়ের কোনো প্রতিমা নেই। তো এখানে দুটো মন্দির আছে, সে দুটো মন্দিরের তৈরির পেছনে কিছু ঘটনা আছে, সেগুলো প্রথমত বলি। রাজা হরিদর কাছে দেবীর আগমনে কিন্তু এইখানে প্রথম পূজা শুরু হয়। বলা হয় যে ওই সময় এই মন্দিরে সপ্তাহব্যাপী পূজা হতো, সেই পুজোতে কিন্তু নরবলি হতো। রাজা নিয়ম করে দিয়েছিলেন যে প্রত্যেক প্রজার পরিবার থেকে একজনকে প্রত্যেকটা পুজোয় মানে অল্টারনেটিভলি যার যেরকম ভাগে পড়বে সেরকমভাবে একজন মানুষকে আত্মবলিদান দিতে হবে দেবীকে সন্তুষ্ট রাখার জন্য। তো সেরকম অনুযায়ী ঘুরতে ঘুরতে একদিনকে পূজারী ব্রাহ্মণের পরিবারের ঘাড়ে কিন্তু এই দায়িত্বটা এসে পড়ে। পূজারী ব্রাহ্মণ পরিবারে কিন্তু উনি ছিলেন এক পুত্রী, এবং আতঙ্কিত হয়ে পূজারী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী গ্রাম থেকে পালাতে যান। পথিমধ্যে ওনাদের সঙ্গে কিন্তু দেবীর দেখা হয় এবং দেবী তাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে আজকের পর থেকে এই মন্দিরে কিন্তু আর নরবলি হবে না। তাতে মনে বল ফিরে পেয়ে পূজারী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী গ্রামে ফিরে আসেন, এবং তারপর থেকে কিন্তু এই মন্দিরে মহিষ বলি চালু হয়, এবং এর থেকেই দেবী হয়ে ওঠেন জগৎজননী মহিষাসুর মর্দিনী। পরবর্তীকালে ইসলামিক শাসন যখন চলছিল তখন কিন্তু এখান থেকে দেবীর মূর্তি হারিয়ে যায়। তখন পরবর্তীকালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র এই গ্রামে একটি মন্দির নির্মাণ করেন যোগ্যদামায়, এবং তিনি তার আদেশে দিনহাটার প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর কিন্তু একটি মূর্তি নির্মাণ করেন, যা কিন্তু পুরনো মূর্তির মতো একই রকম দেখতে ছিল। সামনে এই যে জায়গাটা দেখছেন, এর উল্টো দিকে কোনো একসময় পুকুর ছিল। যাদের নরবলি দেওয়া হতো তাদের ওই পুকুরে স্নান করিয়ে এখান থেকে নিয়ে গিয়ে বলি দেওয়া হতো। পুরনো মন্দির দুপুর 12:30টায় বন্ধ হয়, আর যেহেতু ভোগের দেরিও ছিল তাই আমরা চললাম নতুন মন্দিরে মায়ের দর্শন করতে। এর আগে আপনাদেরকে নিয়ে গেছিলাম মায়ের আদি মন্দিরে, আর আমার বাঁদিকে এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে কিন্তু পরবর্তীকালে পুকুরে যখন মায়ের মূর্তি পাওয়া যায় তারপর গ্রামবাসীরা সংস্কার করে ক্ষীর দিঘি আমার পেছনে, আর তার পারে এই নতুন মন্দিরটা তৈরি করেছে। আর মায়ের যেটা আসল মূর্তি জলে ডোবানো থাকে, যেটা বছরে দুটো দিন সাধারণ মানুষ দেখতে পায়, 31শে বৈশাখ আর 4ঠা জ্যৈষ্ঠ, এই দুটো দিন দেখতে পাওয়া যায়। কিন্তু মাকে কিন্তু বছরে 7 দিন তোলা হয়, বাকি 5 দিন মানুষ মাকে দেখতে পান না। সেটা কিন্তু এইখানে মায়ের মূর্তি কিন্তু জলের তলায় নিমজ্জিত করে রাখা থাকে। ক্ষীর দিঘি প্রায় 33 জল একর জায়গা জুড়ে অবস্থিত। দিঘির পাড়ে গেলে আপনি 3-4 কেজি সাইজের বড় মাছ দেখতেই পাবেন। এই দিঘিতে মাছ শিকার করা হয় না, মনে হয় মা এখানে নিজেই এদের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন। যখন আমরা ওই মন্দিরে গেছিলাম তখন কিন্তু ওখানে ভোগের জোগাড় হচ্ছিল, আর এখানে কিন্তু এখন আমার পেছনে ভোগ খাওয়ার জায়গায় এখানে কিন্তু এখন ভোগ প্রসাদ বিতরণ চালু হয়ে গেছে। তবে একটা ব্যাপার আছে, এই মন্দিরে কিন্তু নিরামিষ ভোগ পাওয়া যায়, আর পুরনো মন্দির যেখানে আমরা খাবো সেখানে কিন্তু আমিষ ভোগ পাওয়া যায়। এই যে এলেন এখানে অনেকবার বলার পর কেমন লাগছে বলুন? এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। জায়গাটা ভালো লাগছে, জায়গাটা অপূর্ব বলছেন? হ্যাঁ, তাহলে মন মুগ্ধ, তাই তো? সত্যি মানে পরিবেশটা পরিবেশটা খুব ভালো লাগে, এত শান্ত, শান্ত, সত্যি মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। গাছপালা, প্রতিটা গাছের সুন্দর সুন্দর বসন্তের ফুল এত সুন্দর লাগিয়েছে। তারপরে কি সুন্দর একটা লিচু গাছের লিচু গাছ কোনোদিন দেখিনি, লিচু গাছের ফল অবস্থা দেখি না। হ্যাঁ, মানে এখনো ফল কাঁচা অবস্থা, কিন্তু আর ছোট গাছ তো হয় না, বড় বড় লিচু গাছ হয় না। হ্যাঁ, এই গাছটা দেখে ভালো লাগলো। তবে এখানে কি একটা গাছের ফুল কে জানে, ফুলটাও খুব সুন্দর। আর ওই ফুলটার নাম সত্যি আমরা কেউ জানি না, কিন্তু গাছটা কি অপূর্ব না, ভীষণ 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 ফুলটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি এরকম ফুল সুন্দর দেখতে পাইনি। এর আগে আপনাদেরকে আমি বড়ে পাটান দেবীর মন্দির, ছোটি পাটান দেবীর মন্দির
অট্টহাসের সতীপীঠ, কঙ্কালীতলার সতীপীঠ, আর তার সঙ্গে হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করিয়েছি। আশা করি প্রত্যেকটা ভিডিওই আপনাদের খুব ভালো লেগেছে। আর আজকে এখানে এসে সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। যদি আপনাদের কারো সাজেশানে কোনো নতুন সতীপীঠের সন্ধান থাকে আমাদের বাড়ির কাছাকাছি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন, আমি সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরের কথা রামায়ণের যুগ থেকে পাওয়া যায়। কবি কৃত্তিবাসের কথায় এই মন্দিরে এখানে রামচন্দ্র এবং লক্ষ্মণকে মহিরাবণ বলে একজন রাক্ষস ছিলেন, তিনি পাতালে ভদ্রকালীর পূজার্চনা করতেন। তো তার উপাস্যা দেবতা ছিলেন ভদ্রকালী, এবং ভদ্রকালীর কাছে রাম এবং লক্ষ্মণকে বলি দেবেন বলে মহিরাবণ বেঁধে পাতালে নিয়ে চলে যান, এবং বলির সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো। সেই অবস্থায় কিন্তু হনুমান মাছির রূপ ধরে দেবীর কানে কানে রাম এবং লক্ষ্মণের আসল পরিচয় দেন, এবং তখন দেবী হনুমানকে বুদ্ধি দেন যে যখন বলির আগে দেবী ভদ্রকালীকে মহিরাবণ প্রণাম করতে বলবে রামকে, তখন যেন তিনি বলেন যে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে জানেন না, এবং ফলে কি হবে, মহিরাবণ তাকে যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করা দেখাতে যাবে তখন যেন খাড়া দিয়ে মহিরাবণের গলা কেটে দেন। এটাই ছিল, বা মহিরাবণকে বলি দিয়ে দেন। এটাই ছিল কিন্তু একটা রামায়ণের যুগে এই মন্দিরের ইতিহাস পাওয়া যায়, এবং পরবর্তীকালে সেই মহিরাবণকে কিন্তু দেবী ভদ্রকালীকে রামচন্দ্র এই পৃথিবীর মধ্যস্থলে প্রতিষ্ঠা করেন, এবং সেই জায়গাটাই কিন্তু হচ্ছে এই জায়গাটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামাল দিঘির পাড়ে, আর এই জায়গাটা হচ্ছে কিন্তু 330 জল একর জায়গা। এই দিঘির পাড়ে কিন্তু বলা হয় যে উমা শাখা পড়েছিলেন, যে কারণে 31শে বৈশাখ এখানে যে মেলাটা হয়, সেই মেলার সময় কিন্তু যারা বিবাহিত স্ত্রী আছেন তারা কিন্তু এই দিঘির পাড়ে আছেন শাখা পড়ার জন্য। এত গরম, কিন্তু এই গরমেও গাছের তলায় ছায়া কিন্তু মারাত্মক, প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা। একটা জিনিস দেখে কিন্তু খুব ভালো লাগলো, পুরো গাছ ভরে এঁচড় ফলে আছে। আর এর পেছন দিকে লেবু গাছ, আম গাছও হয়েছে, তবে আমের সংখ্যাটা কম। এঁচড়টা কিন্তু দেখার মতো। এর দিকে ঘুরে আবার ফিরে এলাম পুরাতন মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। দুপুরে ভোগে গরম ভাত, পাঁচমিশালি তরকারি, মাছ, আর শেষ পাতে পায়েস দেওয়া হয়েছিল। এবারে আমরা উপস্থিত হয়েছি যজ্ঞদা মায়ের ভৈরব ক্ষীরকণ্ঠকের মন্দিরের সামনে। সেই ক্ষীরকণ্ঠকের নাম থেকেই কিন্তু এই জায়গার নাম হয়েছে ক্ষীরগ্রাম। তো চলুন দর্শন করি আগে ভৈরবকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।